কাজের লোকেদের বাড়িতে যেরকম প্রয়োজন সেরকম বাইরেও তাদের দরকার পড়ে। আরে ওরকম করে কেন বলছো বৌমনি? বাড়িতে তো অন্যান্য অনেক কাজের মেয়ে আছে, তাই না? হ্যাঁ আছে, কিন্তু আমার রাশিকেই দরকার। অন্য কাজের মেয়েরা অতটা ভালো খেয়াল রাখতে পারে না তো, যতটা রাশি পারে। দিদি ভাই থাক না, আমি একটা কাজ করতে রাশি তোদের হাতটা ধুয়ে দিন। যা কাকিমণির সাথে যা, ভাবছো এসো, চল এসো তো। বলছি আমাদের কি সব আলোচনা হয়ে গেছে না কিছু বাকি আছে? ওকে, থ্যাংক ইউ। প্ল্যান্ট প্ল্যান্ট পুরো ব্যাপারটাই প্ল্যান্ট। আমার ইচ্ছে করে করছে এটা রাশিকে নিয়ে যাওয়ার জন্য। আর কেউ বুঝুক না বুঝুক, আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় বর্মা। মাসিমণি কিছু ভাবছো? নট এট অল, নট এট অল। ভাবনা চিন্তা করার লোকের কি আর অভাব আছে? তাহলে চুপ করে বসে আছো কেন? খাও না, কাল আবার ভোরবেলা তোমার উঠতে হবে। খাও। তোজো এ না, এই গাড়িটা নিয়ে খেলো না। রাশি তুই আমাকে অ্যাভয়েড করছিস? কোথায়? তুমি এ ঘরে এলে তাই ভাবলাম কার কি লাগবে সেটা দেখে আসি। কাল তুই আমাদের সঙ্গে যাবি, সেটাই এখন সবার দেখা। কাজের লোককে সব জায়গায় যেতে নেই দিদি ভাই। আমি যখন বলেছি তুই যাবি তখন তুই যাবি। আমি তো তোমার সব কথা শুনি, তুমি আমার একটা কথা একদিন শুনতে পাচ্ছ না? না পারছি না। দিদি ভাই শোনো, তোজোকে তুমি রেখে যাও, আমি ওকে দেখবো, আমি ওর সাথে খেলবো, কোনো অসুবিধা হবে না। দেখো সবার সুবিধে অসুবিধা তো অনেক দেখলে রাশি। এবার একটু নিজের সুবিধা দেখো। কিন্তু আমি একটা কথা তো কিছুতেই বুঝতে পারছি না যে আমি প্রেস কনফারেন্সে গেলে তোমাদের কি সুবিধা হবে? আমাদের না, তোমার সুবিধা হবে। মানে? আরে মানে দেখ, কাল যদি তুই আমাদের সাথে যাস তাহলে সবাই তোকে দেখবে, চিনবে। কাজের লোক হিসেবে দিদি ভাই? না, ড্রাইভারের ছোট বউ হিসেবে। পাগলামো করো না তোমরা। জনসাধারণের সামনে স্বীকৃতি আমার চাই না। কিছু কিছু স্বীকৃতি আদায় করে নিতে হয় রাশি। আমি মন থেকে স্বীকৃতি পেতে চাই উজ্জ্বলের। পারবে পারবে তোমরা সেই স্বীকৃতি দিতে আমায়? যে ভালোবাসার মূল্য বোঝে না সে অন্যের মন বুঝবে কি করে? দিদি ভাই তুমিও? হ্যাঁ আমরা আমাদের কি মূল্য আছে তোর কাছে? আমরা সবাই জানি, মানি তুই রায়বাড়ির ছোট বউ। আমি যদি বড় বউ হিসেবে বাড়িতে সম্মান পেয়ে থাকতে পারি, তুইও পাবি। এটা ভালোবেসে তোর কাছে আমার রিকোয়েস্ট রাশি, যাওয়াটা না যাওয়াটা তোর ব্যাপার। দিদি ভাই শোনো, ভেবে দেখো রাশি। বাকিটা তোমার সিদ্ধান্ত।
পিঠে একটু লেগেছে, বেড কভারটা চেঞ্জ করতে হেল্প করবে প্লিজ? বুঝি বুঝি কিছু বলবে মাসিমণি? সবকিছু শুনে সবকিছু বুঝেও কি তুই চুপ করে থাকবি? মানে আমি বুঝতে পারলাম না। ডিনার টেবিলে যেটা ঘটলো সেটা তুই বুঝতে পারলি না? তুই বুঝতে পারলি না যে বড় মা ইচ্ছে করে রাশিকে প্রেস কনফারেন্সে নিয়ে যেতে চাইছে? তো এতে আমার কি করার আছে? Disgusting. বুঝি তুই কি করবি সেটাও আমাকে তোকে বলে দিতে হবে? হ্যাঁ, তুই কেন জোর দিয়ে বললি না যে রাশি যাবে না? বুঝি ইম্যাজিন কালকে প্রেস কনফারেন্সে রিটা থাকবে, রিটার ড্যাড থাকবে, সেখানে যদি রাশি কোনো কাণ্ড করে বা কোনো সিন ক্রিয়েট করে তখন তুই কি করবি? আরে এখানে আমি কি বলবো? বৌমনি ওকে নিয়ে যাচ্ছে, বৌমনি সামলাবে, তো আমার কিছু করার আছে নাকি? ও তুই বলতে চাইছিস যে তোর কিছুই করার নেই? আরে ও তো আর নিজের থেকে যাচ্ছে না, বৌমনির দরকার। এর মধ্যে আমি কি করে না করি তুমি আমাকে বলো? ও শোনো মাসিমণি, অনেক রাত্রির হয়ে গেছে, প্লিজ গিয়ে শুয়ে পড়ো। কালকে একটা হিউজ ইভেন্ট আছে, আমাদের সবাইকে কিন্তু অনেক ভোরবেলায় উঠতে হবে। মম এখানে নেই, পুরো ইভেন্টটা ঠিকভাবে প্ল্যান করে প্রেজেন্ট করতে হবে। তাই জন্য আমি রিকোয়েস্ট করছি, প্লিজ মাসিমণি গিয়ে শুয়ে পড়ো। গুড নাইট। আর যাবার সময় পারলে দরজাটা বন্ধ করে দিয়ে যাও। আই সি। আচ্ছা দেখা যাক কত দূর গড়া ব্যাপারটা। অত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী আমি নই। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো, বাড়িতে সবাই ভালো? হ্যাঁ বাড়িতে সবাই ভালো। রিটা কেমন? আরে নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, আপনার সঙ্গে মুখোমুখি কথা বলার অনেক দিনের ইচ্ছে ছিল। ইটস মাই প্লেজার। আপনারা তো কিছুদিন পরেই আমাদের রিলেটিভ হতে চলেছেন, আর রিটা তো অলরেডি আমাদের বাড়ির মেয়ের মতনই হয়ে গেছে। নিশ্চয়ই ইয়া, ইট ওয়াজ ভেরি নাইস টু মিট ইউ। ভালো আছি। কি ব্যাপার এত লেট করে? কোথায় লেট করে গেছে? আমি তো সব কিছু শুরু হওয়ার আগে তো চলে গেছি। উজি কোথায় বলো তো? আসবে বাবা, সবাই আসবে। ততক্ষণ আমার সাথে বসতে কোনো আপত্তি নেই তো? একদম না। দেন লেটস গো। এখানে এসেও যা শুরু করেছে, একটু যদি মেয়েটার বুদ্ধি থাকতো, এত মিডিয়া
লোকজন আছে এখানে, এরা যদি এতটুকু গন্ধ পায় যে অপলা রায়ের মেয়ে একজন ফটোগ্রাফারের সঙ্গে বেশি মাখামাখি করছে, তাহলে তো দেখতে হবে। কালকের কাগজের গসিপ কলাম ওদের কথা দিয়েই ভরে যাবে। চলো। থ্যাংক ইউ সো মাচ। আমি সকলকে অনুরোধ করছি আপনারা আপনাদের জায়গায় বসে পড়ুন, আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হচ্ছে। শুভ সন্ধ্যা, নমস্কার। প্রত্যেক বছরের মতন আমাদের এই তিলোত্তমার বিশেষ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ এই সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তিলোত্তমা যবে থেকে হাঁটতে আরম্ভ করেছে, যখন সে গুটি গুটি পায়ে চলা শুরু করেছিল, আর আজকে যখন সে সাবালক হওয়ার পথে, এই চলার পথে আপনারা সব সময় তিলোত্তমার সঙ্গে থেকেছেন আপনাদের শুভেচ্ছা দিয়ে, আপনাদের ভালোবাসা দিয়ে। আপনাদের ছাড়া তিলোত্তমা এক পাও চলতে পারত না। তাই আপনাদেরকে আরেকবার ধন্যবাদ। আমাদের সঙ্গে এমন কিছু মানুষ আছেন যারা প্রথম থেকে তাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে রেখেছেন, আমাদের উপদেষ্টা হয়েছিলেন প্রথম থেকে। তাদের উপদেশ ছাড়া, তাদের গাইডেন্স ছাড়া আমরা এগোতে পারতাম না। প্রতিটা মুহূর্তে তাদের সেই আশীর্বাদের হাত আমরা আমাদের মাথার উপরে পেয়েছি। সেই রকম দুটি মানুষকে আমরা অনুরোধ করব আমাদের সঙ্গেই মঞ্চে এসে বসতে, যাতে আমরা আরেকটু শক্তি পাই এই কাজ করায় এগিয়ে যেতে। আমি প্রথমেই অনুরোধ করছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী আকাশ আচার্যকে মঞ্চে আসার জন্য। স্যার প্লিজ। আমি শ্রী উজ্জ্বল রায়কে অনুরোধ করছি শ্রী আচার্যকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানাতে। আপনারা জানেন বহু পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক শ্রী আকাশ আচার্য আমাদের তিলোত্তমারই সারা বাংলা গল্প লেখা প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন। বিচারকদের যে প্যানেল তৈরি হয়েছিল সেটা তিনি
হেড করেছেন, প্রত্যেকটি গল্প উনি নিজে পড়ে দেখেছেন, তারপর বিচার করেছেন। ওনার উপদেশ ছাড়া, ওনার আশীর্বাদ ছাড়া তিলোত্তমা কিন্তু এতটা দূর চলতে পারত না। স্যারকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ। আমাদের মধ্যে আছেন আরো একজন কাছের মানুষ, যার আশীর্বাদের হাত ছোটবেলা থেকে আমরা পেয়ে এসেছি, যার উপদেশ নিয়ে আমরা তিলোত্তমার পরিবার ধীরে ধীরে এগিয়েছি। ছোটবেলা থেকে তাকে দেখেছি আমাদের পরিবারের একজন হিসেবে। বিখ্যাত শিল্পপতি শ্রী অর্ধেন্দু চৌধুরীকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। প্লিজ। বেশ কিছু বছর ধরে তিলোত্তমা তাদের বিশেষ সংখ্যা প্রকাশ করছে, আর এই বিশেষ সংখ্যার বিশেষত্ব হচ্ছে সারা বাংলা থেকে সেই প্রতিভাবানদের তুলে আনা, তাদেরকে একটু সুযোগ করে দেওয়া। রাজ্যের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে কোথায় কোন প্রতিভা লুকিয়ে আছে সেটা আমরা এই দূর থেকে দেখতে পাই না। তাই এই তিলোত্তমার সারা বাংলা গল্প লেখন প্রতিযোগিতা, যাতে সেই প্রতিভাদের তুলে আনা যায়। আপনারা ভাবতে পারবেন না কতগুলো গল্প আমাদের দপ্তরে জমা পড়ে। সেই সেরা প্রতিভাদের তুলে আনাটাই আমাদের কাজ। আমরা চাই সরস্বতীর এই কন্যাদের সমাজের একজন করে তুলতে। সেই যজ্ঞেই আমরা তিলোত্তমার পরিবার নিয়োজিত। তুমি যদি একটু নড়ে চড়ে বসতে, তাহলে তোমার জায়গায় এখানে হতো না, স্টেজের উপর। আমি পড়তে ভালোবাসি, লিখতে না। আর সবাই তো লিখতে পারে না। কিছুই পারো। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি একজন মানুষকে খুব খুব মিস করছি। আমার মা শ্রীমতী অপনা রায়। এই তিলোত্তমার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তিনি, তিলোত্তমার আধার। তিনি বিশেষ কাজে বিদেশে আছেন, আসতে পারেননি। তার এই শূন্যস্থান পূর্ণ করা খুব কঠিন। সেই শূন্যস্থান পূর্ণ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের দুই শ্রদ্ধেয় মানুষকে সঙ্গে নিয়ে সেই কাজটাকে ভালোভাবে করা যায়। আমাদের এই কর্মযজ্ঞে বিশেষ দুজনের কথা আমি বলবো আজকে। আমার দুই ভাই, আমার ডান হাত শ্রী উজ্জ্বল রায়, যাকে ছাড়া আমি এক পা চলতে পারি না, আরেকজন ইন্দ্র। এই দুজনকে বাদ দিয়ে কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠান করতে পারতাম না। পেরেছি থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু ইউ। আমি আমার ছোট ভাই উজ্জ্বল, আমার আদরের উজিকে বলবো কিছু কথা বলতে। থ্যাংক ইউ ব্রো, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। অ্যাকচুয়ালি আমি ভাবিনি যে এতটা তাড়াতাড়ি আমরা এতটা সাকসেসফুল একটা জায়গায় পৌঁছে যাব। রাদার রয় অ্যান্ড রয় কোম্পানি এতগুলো বিজনেস এনগেজমেন্ট আছে, তারপরেও তিলোত্তমা এরকম একটা হাইট রিচ করবে। ইটস অল বিকজ অফ ইউ পিপল। থ্যাংক ইউ সো মাচ। এইবার আমার মিডিয়ার বন্ধুদের আমি অনুরোধ করব, আপনাদের মধ্যে যদি কেউ কিছু জানতে চান, কোনো প্রশ্ন থাকে আপনাদের মধ্যে, আপনারা কিন্তু সেই প্রশ্ন করতে পারেন। আমরা খুব খুশি। আচ্ছা, এই গল্প লেখা প্রতিযোগিতাতে এবারে প্রথম কে হয়েছে সিদ্ধার্থ বাবু?